হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কমার্স স্টাডি বাংলা। তোমাদের সঙ্গে ভিডিওটিতে আমি অরিজিৎ আর ডিসকাস করব যে তোমরা কিভাবে লেজার অ্যাকাউন্টগুলোকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করবে। তো এই ভিডিওটিতে আরেকটা কথা বলি যে এই ভিডিওটিতে আমি দুটো ডাব্লিউপি অ্যাডাপ্টেড কোশ্চেন দেবো এবং তার সলিউশনটা করব। তো যেহেতু দুটো কোশ্চেন করছি একটু টাইম লাগবে, তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু বড় হয়ে গেলেও তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবে। এবার ট্রায়াল ব্যালেন্স করার সময় একটা জিনিস তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে, এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, সেটা হচ্ছে যে আমরা যখন ডেবিট ব্যালেন্স করব ট্রায়াল ব্যালেন্সে, তখন অ্যাসেট মানে সম্পত্তি এবং ব্যয় সম্পর্কিত লেনদেনগুলো অ্যাকাউন্টগুলো সব ডেবিট দিকে যাবে, আর দেনা আয় লাভ সম্পর্কিত অ্যাকাউন্টগুলো সমস্ত কিছু ক্রেডিট ব্যালেন্সের দিকে বসবে। এবার তোমাদের যদি ট্রায়াল ব্যালেন্সে কোনো প্রবলেম হয়ে থাকতেই পারে, তো সেক্ষেত্রে তোমরা আমার ইন্ট্রোডাকশন অফ ট্রায়াল ব্যালেন্স ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। এবার প্রথমে আছে, এখানে দেখো আমি কতগুলো লেজার অ্যাকাউন্ট করেছি, আর লেজার অ্যাকাউন্টের পাশে দেখো আমি প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলোকে আমি লিখেছি। এইগুলো কি আমি ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করব। তো ট্রায়াল ব্যালেন্স করার সময় তোমরা ট্রায়াল ব্যালেন্সে দেখো আমি হেডে কিছু একটা লিখেছি, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট। এই ট্রায়াল ব্যালেন্সে একটা ডেট দিতে হয়। এবার সেই ডেটটা তোমরা কিভাবে বসাবে সেটা একটু দেখো। ধরো এই যে আমি এই লেজারটা লিখেছি, এই লেজারটা 2020 লেজার, অর্থাৎ এই লেজারটা শুরু হয়েছিল 1/1/20 আর শেষ হচ্ছে 31/12/20। তো অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 2020। তো আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করব, অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখটা দেবো, অর্থাৎ 31/12/20। সব সময় ট্রায়াল ব্যালেন্স করার সময় অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখ দেবো। এটা 2016 যদি হতো, তো এখানে 31/12/2016 হতো। যাই হোক, এবার এন্ট্রিগুলোকে, এবার লেজার অ্যাকাউন্টগুলোকে এবার দেখো। এবার প্রথম এন্ট্রিটায় যাওয়া যাক। প্রথমে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত অ্যামাউন্টটা দেওয়া আছে 1 লাখ টাকা। এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা সবাই জানি, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা লাইবিলিটিস অর্থাৎ দেনা, আর দেনাগুলো আমরা কোথায় বসাই? ক্রেডিটে বসাই। তো এখানে আমি লিখে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্সটা কত দেয়া আছে? 1 লাখ টাকা। আমরা এই ক্রেডিট ব্যালেন্সে বসিয়ে দেবো 1 লাখ টাকা। এরপরে এন্ট্রিটা দেখো, সেটা হচ্ছে ডেটর্স অ্যাকাউন্ট। ডেটর্স অ্যাকাউন্টটা কি? কোম্পানির একটা সম্পত্তি, অ্যাসেট। তো সম্পত্তিগুলো কোথায় হয়? ডেবিট দিকে হয়। তো এখানে হয়ে যাবে নেম অফ অ্যাকাউন্টের আন্ডারে ডেটর্স অ্যাকাউন্ট। কত টাকা? 20,000 টাকা। ডেবিট ব্যালেন্সে আমি বসিয়ে দিলাম 20,000 টাকা। ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্সে সবসময় লেজারের অ্যামাউন্ট গুলো বসাবো আমরা, আর নেম অফ অ্যাকাউন্টে তো আমরা অ্যাকাউন্ট গুলো বসাচ্ছি। এবার হচ্ছে ফিক্সড অ্যাসেট। সম্পত্তিগুলো কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। আমরা ডেবিট দিকে বসিয়ে দেব ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া আছে? 92,000 টাকা। আমরা ডেবিটে বসিয়ে দেব 92,000 টাকা। আশা করছি জিনিসগুলোকে তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট কি? সেলস অ্যাকাউন্ট একটা কোম্পানির আয়। তো আয়গুলো কোথায় হয়? ক্রেডিট দিকে হয়। তো আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেব সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 1,10,000। 1,10,000 টাকা। আর তোমরা যে এই যে কোশ্চেনটা তোমরা করছো, লেজারে পোস্টিং করছো, এটা ডাব্লিউবি অ্যাডাপ্টেড কোশ্চেন একটা। আর এবার দেখা যাক কি হয়। এবার হচ্ছে রিটার্নস আউটওয়ার্ড। রিটার্নস আউটওয়ার্ডের আরেকটা নাম এর আগের ভিডিওতে আমি বলেছি, সেটা হচ্ছে যে পারচেজ রিটার্ন। তো পারচেজ রিটার্ন যদি রিটার্ন আউটওয়ার্ড হয়, তো কি হবে? সেটা একটা লাভ হচ্ছে। পারচেজ যদি ক্ষতি হয়, পারচেজ রিটার্ন অর্থাৎ রিটার্ন আউটওয়ার্ডটা একটা লাভজনক বা আয় বলা যেতে পারে। তো রিটার্নস আউটওয়ার্ড হচ্ছে ক্রেডিট দিকে বসবে, যেহেতু ক্রেডিট দিকটা আয় লাভ সম্পর্কিত হিসাব। তো
রিটার্নস আউটওয়ার্ড কত টাকা? 1000 টাকা। এরপরে দেখো বিলস পেয়েবল অ্যাকাউন্ট। বিলস পেয়েবল কি একটা কোম্পানির দেনা, তো দেনাগুলো আমরা কোথায় বসাই? ক্রেডিটে বসাই। তো এখানে লিখে দাও বিলস পেয়েবল অ্যাকাউন্ট। কত টাকা দেয়া আছে? 8000 টাকা। 8000 টাকা, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর দেখো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকটা যদি একটা অ্যাসেট হয়, তো ব্যাংক ওভারড্রাফট কি একটা দেনা। তার কারণ হলো ব্যাংক ওভারড্রাফটের কথার অর্থ হলো আমরা যদি ব্যাংক থেকে মানে যে টাকা আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তার থেকে যদি বেশি তুলে ফেলি, তো সেক্ষেত্রে সেটা একটা ব্যাংক ওভারড্রাফট হয়ে যাবে, অর্থাৎ সেটা একটা লাইবিলিটিস। যেমন ব্যাংকটা অ্যাসেট, তেমনি ব্যাংক ওভারড্রাফটটা একটা লাইবিলিটিস। তো আমরা এখানে লিখে দেবো, যেহেতু ক্রেডিট দিকে বসবে, কারণ ক্রেডিট দিকে লাইবিলিটিসটা হয়, আমরা এদিকে বসিয়ে দেব ব্যাংক ওভারড্রাফট। পুরো এটা উল্টো হচ্ছে, মানে ব্যাংকের উল্টো। এরপর দেখো ওপেনিং স্টক। ওপেনিং স্টকটা আমি কি বলেছিলাম? ওপেনিং স্টক হচ্ছে একটা কোম্পানির সম্পত্তি। তো এখানে আমি বসাবো ওপেনিং স্টক অ্যাকাউন্ট। কত টাকা দেয়া আছে? 15000 টাকা। এবার এই যে তোমরা অ্যাকাউন্ট গুলো এরকম বসাচ্ছ, তো অ্যাকাউন্ট গুলো কোনটা লাইবিলিটিস, কোনটা সম্পত্তি, বা কোনটা অর্থাৎ অ্যাসেট, এবার কোনটা খরচ হয়েছে, সেগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা আমার ইন্ট্রোডাকশন অফ ট্রায়াল ব্যালেন্সটা দেখতে পারো, আমার ভিডিও যেটা আমি করেছি। তো যাই হোক, এবার হচ্ছে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ক্রেডিটর্স অ্যাকাউন্ট কি একটা পাওনাদার। তো পাওনাদার যেহেতু হচ্ছে সেটা একটা দেনা, ক্রেডিটর্স একটা হচ্ছে দেনা। তো দেনাগুলো আমরা কোথায় বসাই? ক্রেডিটে বসাই। এখানে হয়ে যাবে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ক্রেডিটর্স অ্যাকাউন্ট, যেহেতু দেনার হিসাবগুলো ক্রেডিট হয়। কত টাকা দেয়া আছে? 20000 টাকা। আমরা ক্রেডিট ব্যালেন্সে বসিয়ে দেব 20000 টাকা। এরপরে দেখো পারচেজ অ্যাকাউন্ট। পারচেজটা কি? কোম্পানির একটা খরচ। তো খরচটা কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। আমরা এইদিকে বসিয়ে দেব পারচেজ অ্যাকাউন্ট। কত টাকা? 70000 টাকা। 70000 এদিকে বসে গেল, 70000 টাকা। এরপর দেখো রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ডটা আমি কি বললাম? রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে পারচেজ রিটার্ন, আর রিটার্ন ইনওয়ার্ডটা হচ্ছে সেলস রিটার্ন। তো রিটার্ন মানে রিটার্ন আউটওয়ার্ড আর রিটার্ন ইনওয়ার্ডটা একে অপরের বিপরীত। তো রিটার্ন আউটওয়ার্ডটা আমি কোন দিকে বসেছি? ক্রেডিট দিকে। আমরা রিটার্ন ইনওয়ার্ডটা ডেবিট দিকে বসাবো। আর রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে একটা খরচ, তো সেই জন্যই আমি এটা ডেবিটে বসিয়েছি। কত টাকা? ডেবিট ব্যালেন্সটা 2000 টাকা। এখানে 2000 টাকা আমি বসিয়ে দিলাম। এরপর দেখো ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। ওয়েজেস অ্যান্ড স্যালারিজটা কি? কোম্পানির একটা খরচ, তো সেটা এই জন্য ডেবিট দিকে বসবে। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অ্যাকাউন্ট। কত টাকা? 30000 টাকা। ডেবিট ব্যালেন্সে আমরা বসিয়ে দেব 30000 টাকা। এরপর দেখো বিল রিসিভেবল। বিল রিসিভেবল হচ্ছে একটা সম্পত্তি। বিলস পেয়েবলটা কি হয়েছে? লাইবিলিটিস, তাই তো? বিলস পেয়েবল লাইবিলিটিস, আর বিলস রিসিভেবল হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেটের হিসাবগুলো কোথায় হয়? ডেবিটে হয়, অর্থাৎ সম্পত্তির হিসাবগুলো। তো এখানে হবে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। কত টাকা? 15000 টাকা। এখানে আমি বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্সে 15000 টাকা। তোমরা যখন মানে বইয়ের অঙ্কগুলো করবে, তোমরা বিল রিসিভেবল কথাটা না লিখে বি দিয়ে স্ল্যাশ এরকম লিখতে পারো, যে বি দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে আর এরকম লিখতে পারো, বা এই যে বিলস পেয়েবল তোমরা যখন খাতায় করবে এরকম লিখতে পারো, বি দিয়ে স্ল্যাশ দিয়ে পি,
বিলস পেয়েবল, এবার অ্যাকাউন্ট দিয়ে দাও, এরকম তোমরা লিখতে পারো খাতায় যখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। তো সেক্ষেত্রে একটু লেখার সাশ্রয়ের জন্যই আমি বলছি। এবার হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট। রেন্টটা কি? রেন্ট হচ্ছে একটা খরচ। এবার দেখতে হবে, দেখো আমি আগে বলেছিলাম রেন্ট যদি পেড করে কোম্পানি সেটা ডেবিটে হবে, রেন্ট যদি রিসিভ করে সেটা হবে ক্রেডিটে। এবার যদি রেন্টটা পেড বা রিসিভ এরকম কিছু না দেয়া থাকে, অর্থাৎ রেন্টটা দিয়েছে না রেন্টটা পেয়েছে এরকম কিছু লেখার নেই, ধরো তোমরা এরকম ট্রায়াল ব্যালেন্স করার সময় এরকম দেখো এটা যেমন আছে রেন্ট অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে তোমরা এটাকে ডেবিট দিকে বসাবে রেন্ট অ্যাকাউন্ট বলে, অর্থাৎ সেটা ধরে নিতে হবে যে রেন্টটা দিয়েছে, রেন্ট অ্যাকাউন্ট। এবার সমস্ত লেজারগুলোকে আমার ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং হয়ে গেছে। এবার আমরা দুদিকটা যোগ করব, এই রেন্টের অ্যাকাউন্টের টাকাটা লিখে নাও ৬০০০ টাকা। এবার আমরা দুদিকটা যোগ করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সটা সমান এসেছে। তো এই ট্রায়াল ব্যালেন্সটা দেখা যাক এটা কি হয়, তোমাদেরকে যোগ করতে হবে। এবার ডেবিট দিকটা যোগ করে হচ্ছে ২,৫০,০০০ টাকা, ২০,০০০, ৯২,০০০, ১,০০০, ১৫,০০০, ৭০,০০০ এগুলো সব যোগ করে এসছে ২,৫০,০০০। এবার আমরা ক্রেডিট দিকটায় যাই, ১,০০,০০০, ১,১০,০০০, ১, ৮, ১১,০০০, ২০,০০০, অর্থাৎ এই দিকটা হলো ২.৫ লাখ টাকা, অর্থাৎ ২,৫০,০০০ টাকা। তো ট্রায়াল ব্যালেন্স এরকম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, যে এর আগেতেও আমি বলেছি যে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স মিলে যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেবিট ব্যালেন্সটা বেশি হয়ে গেল বা ক্রেডিটের তুলনায় বা ক্রেডিট ব্যালেন্সটা বেশি হয়ে গেল, মানে দুটো ব্যালেন্স সমান হয় না, কোনোটা বেশি কোনোটা কম হয়ে যায়, তো সেক্ষেত্রে সেটা আমরা সাসপেন্স বসাবো। আর এই যে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করলাম এটা কিন্তু কোনো অ্যাকাউন্ট নয়, আমরা এর আগে জার্নাল করেছি, লেজার করেছি, সেগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্ট। আমরা ট্রায়াল ব্যালেন্স কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নয়, সেটা একটা সংক্ষিপ্ত জাস্ট বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট, যেখানে আমরা কি করি লেজার অ্যাকাউন্টগুলোকে পোস্টিং করি শুধুমাত্র গাণিতিক শুদ্ধতার জন্য। তো প্রথম অঙ্কটা আমার ডিসকাস করা শেষ হলো এখানেই। এবার আমি সেকেন্ড অঙ্কটা WB অ্যাডাপ্টেড কোশ্চেন, সেটা আমি এখানে লিখেছি, সেটা এবার আমি ডিসকাস করব। আর একটা কথা বলি যে তোমাদের পরীক্ষায় যদি এরকম অপশন থাকে যে হয় জার্নাল করবে, নয়তো লেজার করবে, নয়তো ট্রায়াল ব্যালেন্স করবে, এরকম যদি ব্যাপার থাকে তো তোমরা সবসময় ট্রায়াল ব্যালেন্স করাটা বেছে নেবে। তার কারণ হলো তোমাদের জার্নাল লেজার করার সময় সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়, আর তোমরা যখন ট্রায়াল ব্যালেন্স করবে তখন দেখবে তোমাদের পরীক্ষায় অনেকটা সময় সাশ্রয় হবে। এবার আমি সেকেন্ড অঙ্কটা তোমাদেরকে সলিউশন করে দেখাবো। এইটাও একটা WB অ্যাডাপ্টেড কোশ্চেন, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক সময় পড়েছে। এবার ট্রায়াল ব্যালেন্স দেখো, আমি তারিখটা এবার আমি দেবো অ্যাজ অ্যাট, ধরো এই লেজারটা ১/৪/১৬ থেকে ৩১/৩/১৭ পর্যন্ত এর ভ্যালু, মানে এর অ্যাকাউন্টিং ইয়ার এই লেজারে। তো সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সের তারিখ হবে কি, আমি আগেই বললাম যে সবসময় শেষের তারিখ হবে, বছর যে কোনো হোক সবসময় অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখটা হবে। তো এক্ষেত্রে হবে ৩১/৩/১৭, যেহেতু আমি কি বললাম যে অ্যাকাউন্টিং ইয়ারটা ১/১/১৬ থেকে ৩১/৩/১৭, আমি শেষের তারিখ দিয়ে দিয়েছি। এরপর রিটার্নস আউটওয়ার্ড, এর আগের অঙ্কতে আমি বললাম যে রিটার্নস আউটওয়ার্ডের আরেক নাম হচ্ছে পারচেজ রিটার্ন, আর সেটা কি, সেটা হচ্ছে একটা কোম্পানির আয়। তো আমরা সেটা ক্রেডিট দিকে বসাবো রিটার্নস আউটওয়ার্ড বলে। রিটার্নস আউটওয়ার্ড কত টাকা অ্যামাউন্টটা দেয়া আছে, ১৬,০০০ টাকা। এরপর হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টকটা আমি এর আগের অঙ্কতেও বলেছি, ওপেনিং স্টক হচ্ছে একটা কোম্পানির অ্যাসেট, তো আমরা সেটা ডেবিটে বসাবো, যেহেতু অ্যাসেটটা ডেবিট ব্যালেন্স হয়। ওপেনিং স্টক ৩৪,২০০ টাকা, সেটা আমি এখানে বসিয়ে দিলাম ব্যালেন্সে ৩৪,২০০ টাকা। এরপর হচ্ছে স্যালারিজ অ্যাকাউন্ট, সেটা কত, ১২,০০০ টাকা, এখানে আমি বসিয়ে দিলাম স্যালারিজ, যেহেতু এটা একটা খরচ, কত টাকা, ১২,০০০ টাকা, ১২,০০০ টাকা। এরপর হচ্ছে
ক্রেডিটর্স অ্যাকাউন্ট, ক্রেডিটর্স কি একটা পাওনাদার, একটা লাইবিলিটিস কোম্পানি দেনা, তো আমরা সেটা ক্রেডিটে বসাবো। ক্রেডিটর্স অ্যাকাউন্ট হচ্ছে 28,000 টাকা, 28,000 টাকা। এবার একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করবে যে এই লেজার হেড গুলোতে এই ব্যালেন্স গুলো দেয়া আছে 16,000, 34,200, 12,000, এইগুলো কোত্থেকে আসছে, এটা তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে। তোমরা এর আগে বাই ব্যালেন্স বিডি বা টু ব্যালেন্স বিডি এরকম লিখতে মনে আছে? তো সেই যে টু ব্যালেন্স বিডি বা বাই ব্যালেন্স বিডিটা বেরোতো, তার অ্যামাউন্ট গুলো এইগুলো, যেটা ক্রেডিট দিকে এই যে রিটার্নস আউটওয়ার্ড, রিটার্নস আউটওয়ার্ডে কত দেওয়া আছে? 16,000 টাকা। তো কোনো এক সময় হয়তো এর লেজারটা করা হয়েছিল, তো সেক্ষেত্রে বাই ব্যালেন্স বিডিটা বেরিয়েছিল 16,000 টাকা। এবার সেই 16,000 টাকাটাই আমরা এবার এইখানে ট্রান্সফার করি। আশা করছি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সবাই জানি আমরা যে ব্যাংক একটা কোম্পানির অ্যাসেট, 45,000 টাকা। তোমাদেরকে অঙ্ক করার সময় শুধু মনে রাখতে হবে যে খরচগুলো ডেবিট আর আয় লাভ দেনাগুলো ক্রেডিট, এইটুকু মনে রাখলেই হবে। এরপর হচ্ছে ব্যাংকের পর ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড আমি কি বলেছিলাম যে কোম্পানির ভাড়া বাবদ খরচ, তো সেটা একটা কোম্পানির খরচ বলা যেতে পারে, তো সেক্ষেত্রে ক্যারেজ ইনওয়ার্ডটা ডেবিট হবে। ইনওয়ার্ড কত টাকা দেওয়া আছে? 6,000 টাকা, এখানে আমি বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্সে 6,000 টাকা। এরপর রেন্ট রিসিভ। দেখো এর আগে শুধু রেন্ট অ্যাকাউন্ট ছিল, সেই জন্য আমরা কিসে বসিয়েছিলাম? ডেবিটে বসিয়েছিলাম, অর্থাৎ আমরা ধরেছিলাম সেটা রেন্ট পেড। এটা রেন্ট রিসিভ করেছে, অর্থাৎ সেটা কোম্পানির একটা ইনকাম। তো রেন্ট রিসিভটা আমরা ক্রেডিটে বসাবো, যেহেতু এটা ইনকাম। রেন্ট রিসিভড কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা আমি এখানে ক্রেডিট ব্যালেন্সে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড মানে হচ্ছে কোম্পানি যখন কাউকে ডিসকাউন্ট দেবে, তো সেক্ষেত্রে কোম্পানির একটা খরচ, তো সেটা কোন দিকে হবে? খরচগুলো ডেবিট দিকে হবে। তো আমি এখানে লিখে দেবো ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা? 2,000 টাকা। এখানে আমি বসিয়ে দেবো 2,000 টাকা। এরপরের এন্ট্রিটা দেখো, সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। কত দেওয়া আছে? 1,00,000 টাকা। তো পারচেজ যেহেতু খরচ, এটা এর আগের অঙ্কতেও ছিল, 1,00,000 টাকা বসিয়ে দিলাম। এরপর বিলস পেয়েবল। বিলস পেয়েবল এটাও আগের অঙ্কতে ছিল। বিলস পেয়েবল কি একটা লাইবিলিটিস, তো এটা এদিকে হবে বিলস পেয়েবল অ্যাকাউন্ট। এটা তোমরা বিপি বলেও লিখতে পারো, যেটা আমি একটু আগে দেখালাম। 20,000 টাকা ক্রেডিট ব্যালেন্স আমরা বসিয়ে দিলাম 20,000 টাকা। এরপর হচ্ছে ডেটর্স অ্যাকাউন্ট। ডেটর্স কি একটা? ডেটর্স আমরা জানি সবাই যে ডেটর্স একটা কোম্পানির অ্যাসেট, তো সেই জন্য আমরা এদিকে বসাচ্ছি ডেটর্স কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। এরপর হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ডও যা, ক্যারেজ আউটওয়ার্ডও তাই, শুধু ক্যারেজ ইনওয়ার্ডটা কোম্পানিতে ভাড়া, মানে কোম্পানিতে মালপত্র আসার জন্য ভাড়া। এবার ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে কোম্পানি থেকে মাল চলে যাওয়ার জন্য, মানে বাজারে পৌঁছানোর জন্য ভাড়া। তো এটা এদিকে হয়ে যাবে ক্যারেজ, যেহেতু এটা ভাড়া দিচ্ছে, তো ভাড়া দিলে কি কোম্পানি সেটা একটা খরচ, তো খরচটা ডেবিটে হয়, যেহেতু এটা ক্যারেজ আউটওয়ার্ড একটা ডেবিট ব্যালেন্স হবে। ক্যারেজ আউটওয়ার্ড কত টাকা দেওয়া আছে? 5,000 টাকা। আমরা ডেবিট ব্যালেন্সে লিখে দিলাম 5,000 টাকা। এরপর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল কি একটা দেনা, আমরা সবাই জানি, তো এখানে আমরা লিখে দিলাম ক্রেডিট ব্যালেন্স যেহেতু দেনা হয়, ক্যাপিটাল কত টাকা? 55,200 টাকা। 55,200 টাকা। এরপর হচ্ছে মেশিনারি। মেশিনারি কি একটা? মেশিনারি হচ্ছে, মেশিনারি মানে হচ্ছে কোম্পানির মেশিন, তো সেক্ষেত্রে সেটা একটা ফিক্সড অ্যাসেট, মানে স্থায়ী সম্পত্তি, তো সেক্ষেত্রে মেশিনারিটা ডেবিট ব্যালেন্স হবে। মেশিনারি কত টাকা? 18,000 টাকা। এখানে আমি বসিয়ে দিলাম 18,000 টাকা। এবার রিটার্নস ইনওয়ার্ড। রিটার্নস ইনওয়ার্ড মানে কি?
রিটার্নস আউটওয়ার্ড মানে হচ্ছে পারচেজ রিটার্ন, আমি আগেই বলেছি। এবার রিটার্নস ইনওয়ার্ড মানে হচ্ছে সেলস রিটার্ন। তুমি কিছু একটা সেলস করেছিলে, তো সেটা ফেরত এসেছে, তার ফলে কি হবে, সেলসটা যদি ফেরত আসে সেটা একটা কি, সেটাকে একটা খরচ বলা যেতে পারে, তো ক্ষতি বলা যেতে পারে। তো আমরা সেটাকে ডেবিট দিকে বসাবো রিটার্নস ইনওয়ার্ড বলে। ইনওয়ার্ড কত টাকা, 3000 টাকা, অর্থাৎ সেলস রিটার্ন। রিটার্নস ইনওয়ার্ডের বাংলা হলো, এই বাংলা নয় মানে আরেক নাম হচ্ছে সেলস রিটার্ন। এবার আমরা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যোগ করব। এবার আমার ডেবিটে যে অ্যাকাউন্ট গুলো বসিয়েছি তার ব্যালেন্স গুলো যোগ করে আমার এসেছে 2,44,200 টাকা। আর ক্রেডিটে যে অ্যাকাউন্ট গুলো আমরা বসিয়েছি তার ক্রেডিট ব্যালেন্সটা যোগ করে এসেছে 1,04,200 টাকা। তো ক্রেডিট দিকটা স্বাভাবিকভাবেই কম এসেছে ডেবিটের তুলনায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, ডেবিট ব্যালেন্স 2,44,200টা এইদিকে ট্রান্সফার করব। এবার ক্রেডিটে যত টাকার ঘাটতি হয়েছে সেটা আমরা সাসপেন্স বলে বসাবো। এখানে আমি লিখলাম সাসপেন্স অ্যাকাউন্ট 2,44,000, আর এইগুলো থেকে বাদ দিয়ে হচ্ছে 1,40,000। তো ঘাটতিটা সাসপেন্স বলে বসে গেল। এবার সমস্ত অঙ্ক হয়ে যাওয়ার পর তোমরা এবার আমার প্রথম ছকটা মানে যেটা আমি ইন্ট্রোডাকশন অফ ট্রায়াল ব্যালেন্সে দিয়েছিলাম সেটার সাথে এই ছকগুলো কম্পেয়ার করে দেখবে। সেই ছকটার সাথে এইটা ম্যাক্সিমামটা পেয়ে যাবে, মানে এইগুলো সেই ছকটায় প্রায় সবগুলোই বলা যেতে পারে থাকবে। তো ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে এই ভিডিওটি আমার এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের এই ভিডিওটি উপকারে এসেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।